যতগুলো গ্রহ বা নক্ষত্রের আমরা সন্ধান পেয়েছি, ম্যাথামেটিক্যালি সেখানে এলিয়ান থাকাটা সম্ভব। And we are the ones saying this. It's the ISRO chief this time. He recently went on a podcast. He was asked if alien life exists. সেই কনসেপশনটা নিয়ে আপনি যদি কিছু বলেন। এন্টায়ার মহাবিশ্ব তো শুধুমাত্র আমাদেরকে বানানোর জন্য হয়নি, অনেক এলিয়েন আছে যারা সোলার সিস্টেমকে তৈরি হতে দেখেছে। এবার আপনি চিন্তা করুন, আমাদের আকাশগঙ্গা একটা গ্যালাক্সি, এটা প্রায় 10⁻11 মতো এরকম গ্যালাক্সি আছে। একের পিছনে 11টা শূন্য বসালে এরকম গ্যালাক্সি আছে। যতগুলো গ্রহ বা নক্ষত্রের আমরা সন্ধান পেয়েছি, ম্যাথামেটিক্যালি সেখানে এলিয়ান থাকাটা সম্ভব। সেই কনসেপশনটা নিয়ে আপনি যদি কিছু বলেন। না, দেখুন, প্রথম কথা, আমরা এন্টায়ার মহাবিশ্ব তো শুধুমাত্র আমাদেরকে বানানোর জন্য হয়নি, এটা তো আপনি বিশ্বাস করবেন যে 1400 কোটি বছরের একটা ইউনিভার্স, আপাতত নন ইউনিভার্স না। আর আমাদের সোলার সিস্টেম তৈরি হয়েছে 450 কোটি বছর আগে, অর্থাৎ 450 কোটি বছর আগে ইউনিভার্স প্রায় 1000 কোটি বছরের হয়ে গিয়েছিল, সূর্যই তখনও তৈরি হয়নি। তাহলে এবার আপনি বলুন যে সেই 1000 কোটি বছরে কি তাদের প্রাণ থাকার কোনো তাদের অধিকার ছিল না? অর্থাৎ 1000 কোটি বছরে অলরেডি প্রাণ আছে, এমনকি সূর্য তখনও তৈরি হয়নি। অর্থাৎ অনেক এলিয়েন আছে যারা সোলার সিস্টেমকে তৈরি হতে দেখেছে, সূর্যকে তৈরি হতে দেখেছে, পৃথিবীকে তৈরি হতে দেখেছে। সোলার সিস্টেম 460 কোটি বছর বয়স, আর এন্টায়ার ইউনিভার্স 1380 কোটি বছর বয়স। অর্থাৎ ইউনিভার্সে প্রচুর দেরিতে সূর্য তৈরি হয়েছে, তার আগে 1000 কোটি বছর চলেছে, মানে আরো প্রাণ তাদের থাকার অধিকার আছে আমাদের মতোই, এবং তারা ছিল, আছে, থাকার সম্ভাবনা ছিল। অবশ্যই আমি বলছি যে এখন তো আছেই, কিন্তু এটা ভাবা উচিত হবে না যে এমন যদি হতো যে সোলার সিস্টেম ও বিশ্ব সৃষ্টির সঙ্গে সঙ্গে হয়েছে, তাহলে বুঝতাম আমাদের জন্য বোধহয় তৈরি হয়েছে ইউনিভার্সটা। কিন্তু যখন দেখছি ইউনিভার্স তৈরি হয়ে বসে আছে, অথচ সোলার সিস্টেমই তৈরি হয়নি 1000 কোটি বছর ধরে, তখন আপনি অ্যাবসলিউটলি নিশ্চিন্ত থাকতে পারেন যে আমাদের জন্য ইউনিভার্স তৈরি হয়। তা এটা একটা নর্মাল ব্যাপার। এবার আপনি চিন্তা করুন, আমাদের আকাশগঙ্গা একটা গ্যালাক্সি, এটা প্রায় 10⁻11 মতো এরকম গ্যালাক্সি আছে। একের পিছনে 11টা শূন্য বসালে এরকম গ্যালাক্সি আছে 1 ট্রিলিয়নের সংখ্যার কাছাকাছি। প্রায় মনে করুন 100 বিলিয়ন যেটা হবে, এরকম 1 ট্রিলিয়ন একটু বেশি হয়ে যায়, 10⁻12 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার প্রত্যেকটা গ্যালাক্সিতে রাফলি এই 10⁻11 থেকে 10⁻12 মতো করে তারা রয়েছে, আমাদের আকাশগঙ্গাতেও আছে। মনে করুন এই প্রথম তারা যারা হয়েছিল, তারাগুলো তৈরি হয়েছিল মহাবিশ্ব সৃষ্টির ঠিক পরে। সেখানে শুধু তৈরি হয়েছিল হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে, কারণ মহাবিশ্ব সৃষ্টির সময় বিগ ব্যাং এর সময় শুধু হাইড্রোজেন আর হিলিয়াম তৈরি হয়েছিল। আচ্ছা, ফলে যে তারাগুলো তৈরি হলো শুধু হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে, এই যদি তারার কনস্টিটিউয়েন্টস হয়, কম্পোজিশন হয়, সেখানে কোনোদিন প্ল্যানেট ফর্ম করতে পারে না। আচ্ছা, কারণ প্ল্যানেট ফর্ম করতে গেলে আপনাকে অক্সাইড, ফসফেট, সিলিকেট, ম্যাঙ্গানিজ, মানে হেভি মেটাল আপনি দেখুন না পৃথিবীতে ভর্তি। আচ্ছা, এরা কিন্তু প্রথম জেনারেশন তারা না। প্রথম জেনারেশন তারা যেগুলো, সেগুলোতে কোনোদিন প্ল্যানেট হয়নি, মানে আফটার বিগ ব্যাং যখন তারাগুলো তৈরি হলো। আচ্ছা, এইটা স্যার একটা ক্লিয়ার করুন যে আফটার বিগ ব্যাং মোটামুটি কতদিন বাদ থেকে তারার যে ফরমেশন আছে সেটা হওয়া শুরু হলো? 100 থেকে 150 মিলিয়ন বছর পরে, মানে 10 কোটি থেকে 15 কোটি। সময়টা কি ছিল মাঝখানে? দেখুন, প্রথমে তো আপনার তো এনার্জিটাকে ম্যাটারে কনভার্ট করতে হয়েছে। প্রথমে ইলেকট্রন, পজিট্রন, তারপরে আপনার ছিল কোয়ার্ক গ্লুয়ন, ছিল কোয়ার্ক, ছিল কোয়ার্কগুলো আস্তে আস্তে জয়েন করে প্রোটন নিউট্রন তৈরি করলো। প্রোটন নিউট্রন তৈরি করে ডিউটোরিয়াম তৈরি করলো। ডিউটোরিয়াম জয়েন করে হিলিয়াম তৈরি হলো। এবার এই যে তৈরিটা হচ্ছে, কিন্তু ইউনিভার্সটা যেহেতু এক্সপ্যান্ড করে যাচ্ছে, টেম্পারেচারটা যেহেতু ফল করছে, হিলিয়ামের পরে আর কিছু তৈরি করা গেল না। তার কারণ আপনি 3খানা হিলিয়াম লাগবে আপনাকে কার্বন তৈরি করতে। এই যে কার্বন দেখছেন আপনি, এমন একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাকে বলছি যে আপনি যদি পিরিয়ডিক টেবিলটা জানেন, পিরিয়ডিক টেবিলে দেখবেন যে কোনো অ্যাটমিক ওয়েট নেই যার কোনো এলিমেন্ট নেই যার অ্যাটমিক ওয়েট 5 কিংবা 8। 4 আছে, হিলিয়াম 4 আছে। এবার হিলিয়াম ইচ্ছা করলে প্রোটনের সঙ্গে জয়েন করে 5 একটা বানাতে পারতো, কিন্তু 5-এ কোনো স্টেবল এলিমেন্ট নেই। আচ্ছা, দুটো হিলিয়াম তৈরি করে একটা 8-এর একটা হিলিয়াম তো 4, আপনি জানেন 4খানা, দুটো প্রোটন, দুটো নিউট্রন আছে, অ্যাটমিক ওয়েট 4। দুটো যোগ করতে গেলে
8-এর একটা এলিমেন্ট থাকতে পারতো, 8 বলে কিছু নেই। অর্থাৎ ইউনিভার্সের এমন একটা ইন্টারেস্টিং ব্যাপার যে স্টেবল এলিমেন্টগুলো যে হিলিয়াম আর হাইড্রোজেন তৈরি করার পরেই আর কিছু বানাতে পারছে না। টনকেটন জিনিস রয়েছে কিন্তু আর কিছু বানাতে পারছে না। এবার ইউনিভার্সের ইতিমধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হওয়ার প্রবলেমটা কি, যে আপনি যদি কাউকে এরপরে বানাতে চান তাকে ধাক্কা মেরে তাদের কুলম্ব পোটেনশিয়াল যেটা আছে, কারণ আপনি দুটো প্রোটন যখন কাছাকাছি আসে তাদেরকে ধাক্কা মারতে হয় প্রচণ্ড জোরে, কারণ ওরা তো রিপিল করবে, দুটো প্রোটন তো রিপিল করবে, রিপালসিভ ফোর্স। সেই রিপালসিভ ফোর্স থেকে আপনাকে ওভারকাম করে যদি আপনাকে ডিউটোরিয়াম বানাতে হয় কিংবা হিলিয়াম বানাতে হয়, আপনাকে ওই প্রচণ্ড এনার্জি চাই। ইউনিভার্স যে ঠান্ডা হয়ে গেল সেই এনার্জিটা নেই। ওকে, ফলে আপনি হিলিয়াম বর্জ্য তৈরি করে আপনি ক্ষান্ত হয়ে গেলেন। প্রথম দিকে তারাগুলো যখন তৈরি হলো তাদের হাতে শুধু হাইড্রোজেন আর হিলিয়াম রয়েছে, একটু লিথিয়াম রয়েছে, মার্জিনাল, খুব সামান্য। আচ্ছা, এইবার যে তারাগুলো তৈরি হলো সেই তারাগুলো কোলাপস করলো ইভেনচুয়ালি 200-300 কোটি বছর পরে। তারাগুলো যেমন আমাদের সূর্য 450 কোটি বছর বয়স, আরও 450 কোটি বছর টিকে যাবে, কারণ যা প্রোটন আছে ভেতরে তারা মানে রিয়াক্ট করে করে যা এনার্জি দিচ্ছে আমাদের যে রেটে, আরও 450 কোটি বছরে ফিউল ওখানে আছে। এবার ওই যে তারাগুলো যখন ধ্বংস হলো, মানে অর্থাৎ আস্তে আস্তে ভেতরে এই হিলিয়াম, 3টে হিলিয়াম মিলে কার্বন হলো, এবার কার্বনের সঙ্গে একটা হিলিয়াম জুড়ে অক্সিজেন হলো, অক্সিজেনের সঙ্গে আরেকটা হিলিয়াম জুড়ে আপনার নিয়ন হলো, নিয়নের সঙ্গে আরেকটা হিলিয়াম জুড়ে ম্যাগনেসিয়াম হলো, সিলিকন হলো, সালফার 32 হলো, আর্গন 36 হলো, আপনি এই যে ক্যালসিয়াম 40 হলো। এই যে বানাতে বানাতে যাচ্ছেন তারার পেটের মধ্যে হচ্ছে। ফলে এই ঘরে আপনি যা যা দেখছেন সবই তারার পেটের মধ্যে থেকে এসেছে, এবং একটা তারারও না, বিভিন্ন তারার বিভিন্ন জিনিস। সব কটারই বয়স প্রায় 1400 কোটি বছর। মেটেরিয়ালগুলো এসেছে সেই বিগ ব্যাং এর থেকে। হ্যাঁ, তারাগুলো জেনারেশন পর জেনারেশন, মানে প্রথম জেনারেশনের গুলো তারাগুলো এবার কি করলো, মেটাল তৈরি করলো, পেটের মধ্যে মেটাল তৈরি করলো, সুপারনোভা হয়ে এক্সপ্লোড করলো, করে মেটালটাকে ছড়িয়ে দিল। এইভাবে গ্যালাক্সির মেটালিসিটি পাল্টায়। অর্থাৎ আপনি যদি এই গ্যালাক্সি থেকে দেখেন, এমনও গ্লোবুলার ক্লাস্টার আছে, আপনাকে টেলিস্কোপে আপনি যদি আসেন দেখাবো, গ্লোবুলার ক্লাস্টার আছে সেগুলো এখনো হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি, সেই যুগে, সে প্রিমিটিভ। এইবার আস্তে আস্তে মেটালিসিটি পাল্টাচ্ছে। মেটাল যত পাল্টাবে আপনি এর পরের দ্বিতীয় জেনারেশন যে তারাটা হবে, অর্থাৎ যে এই গ্যাসটা যখন কোলাপস করে তারা তৈরি করবে, যেমন সূর্য, এটা হলো সেকেন্ড জেনারেশন তারা। আচ্ছা, আগের তারার খরচ করা ম্যাটার, মানে ছেড়ে যাওয়া ম্যাটারকে দিয়ে আবার দ্বিতীয়বার বনেছে। এবার সূর্য যখন তৈরি হয়েছে ন্যাচারালি তখন হিলিয়াম থেকে শুরু করে আমি পিরিয়ডিক টেবিলের অধিকাংশ জিনিসে আছে, এবং ইউরেনিয়াম থেকে। আপনি যেমন দেখুন না, পুরুলিয়াতে আপনি জানেন যে ইউরেনিয়ামে ভর্তি, ঝাড়খণ্ড ফারখণ্ডে, এইগুলো কিন্তু এসছে আগের তারার থেকে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে হিলিয়ামের যে আপলাইফ একদম পৃথিবীর বয়সের কাছাকাছি, অর্থাৎ এই কারণে হিলিয়াম রেডিও অ্যাক্টিভ এখনও আছে, রাস্তাঘাটে পড়ে আছে। আচ্ছা, এইবার এইটা দেখতে হবে যে এই তারাগুলোর মধ্যে প্ল্যানেট তার মানে ফর্ম করবে একমাত্র যদি অক্সাইড। আপনাকে বুঝতে হবে যে প্ল্যানেট যখন ফর্ম করে তারা মোস্টলি কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কাছাকাছি আসে না, তারার সময় হয়। তারা গ্যাসটা কোলাপস করলো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, প্ল্যানেট কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হয় না। আপনার রান্নাঘরে কোণে যে কালি ঝুলিগুলো ঝুলছে রান্নাঘরের কোণে, সেটা কি গ্র্যাভিটির জন্য ওখানে গিয়ে হাজির হয়েছে? একজনের সঙ্গে স্টিক করেছে অ্যাটমিক মলিকুলার বন্ডের জন্য। এবং আমাদের এই কারণে প্ল্যানেটগুলো কিন্তু ওই বন্ডিংয়ের জন্য কাছাকাছি এসেছে। আচ্ছা, এরা যদি গ্র্যাভিটির জন্য আসতো, গ্র্যাভিটিটা আছে বলে গোল প্ল্যানেট আলটিমেটলি গোল হয়েছে। বড় জিনিস যত হবে গ্র্যাভিটি বাড়বে, আলটিমেটলি দেখবেন ছোট ছোট যেসব চাঁদ আছে, মনে করুন ডিমোস এবং ফোবস যেগুলো আছে মঙ্গল গ্রহের, ছোট ছোট এবড়ো খেবড়ো দেখতে, কিন্তু বড় জিনিসগুলো সব সার্কুলার, কারণ গ্র্যাভিটি 1/r² ফোর্স, যে কোনো দিকে ফোর্সটা সমান থাকবে, গোল হবে। আচ্ছা, কিন্তু ম্যাটারকে যখন আপনি কাছে আনতে শুরু করলেন প্ল্যানেটের জন্য, গ্র্যাভিটির জন্য না, কিন্তু তারা যে আসছে স্টিক করে যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে স্টিক করে করে, এবং তাদের টেম্পারেচার কখনোই এত বেশি হয় না যে নিউক্লিয়ার রিয়াকশন পেটের মধ্যে হয়। পেটের মধ্যে যদি নিউক্লিয়ার রিয়াকশন হয় তাহলে বুঝবেন তাকে আমি তারা বলবো। আচ্ছা, আর যদি নিউক্লিয়ার রিয়াকশন না হয়, যেমন সূর্য, যেমন জুপিটার সূর্যের থেকে ধরুন 10,000 গুণ হালকা, নিউক্লিয়ার রিয়াকশন হয় না, কিন্তু ওর মধ্যে একটা ইনফ্রারেড রেডিয়েশন বেরোয়, ঠিক আছে? কিন্তু যেহেতু নিউক্লিয়ার রিয়াকশনের জন্য রেডিয়েশন বেরোচ্ছে না, সেজন্য ওটাকে তারা বলা হবে না। এইবার দেখতে হবে এই তারাগুলোর মধ্যে কোন তারাটা প্রায় সার্কুলার অরবিটে ঘুরছে,
আচ্ছা। এটা খুব দরকার। নাহলে আপনি গরমকালে যেটা বানালেন শীতকালে ফ্রিজন হয়ে গেল, শীতকালে যেটা বানালেন গরমকালে গলে গেল, এই করলে তো আপনার সিভিলাইজেশন খুব বেশি দূর এগোবে না। তাহলে অরবিটটা মোটামুটি আপনাকে সার্কুলার থাকতে হবে। আচ্ছা, এই করতে করতে আপনি ফ্যাক্টর দেখুন কমতে থাকবে। এবার প্রচুর লোহা থাকতে হবে আপনার সেন্টারে, যাতে করে আপনি ম্যাগনেটিক ফিল্ডগুলো জেনারেট করতে পারেন, ম্যাগনেটিক ফিল্ড ধরে রাখতে পারেন। ম্যাগনেটিক ফিল্ড থাকাটা খুব জরুরি, যাতে করে যত আজে বাজে পার্টিকেলগুলো আপনার উপরে এসে আপনাকে ধাক্কা মারছে, এই যে পৃথিবীটা শূন্যে ভাসছে, এই তো অনন্ত কসমিক রে, বিভিন্ন সুপারনোভা থেকে কসমিক রে কন্টিনিউয়াসলি বম্বার্ডেড হচ্ছে, সূর্য থেকে বম্বার্ডেড হচ্ছে। আপনার শরীরে রাইট নাও অ্যাজ আই স্পিক প্রচুর নিউট্রিনো চলে যাচ্ছে, প্রায় কয়েক কোটি প্রত্যেক সেকেন্ডে। আমরা তাও সার্ভাইভ করছি, কারণ আমাদের ইভলিউশন হয়েছে এর মধ্যে দিয়ে। আচ্ছা, এবার এই ম্যাগনেটিক ফিল্ডের কাজ হলো কি, আমব্রেলার মতো বিহেভ করে, মানে ছাতার মতো। এই চার্জ পার্টিকেলগুলোকে ডিফ্লেক্ট করে নর্থ পোলে কিংবা সাউথ পোলের দিকে পাঠিয়ে দেয়, যে কারণে আমরা সব ছুটি নর্থ পোলের দিকে। সূর্য যখনই একটা ফ্লেয়ার হয়, সব চললো, টুরিস্টরা চললো নর্থ পোলে ওই আপনার অরোরা বোরিয়ালিস আর অরোরা অস্ট্রালিস দেখার জন্য। ফলে এইগুলো যদি না থাকতো, তাহলে কিন্তু চার্জ পার্টিকেল আমাদেরকে ক্যান্সারে, মানে প্রতিটি সেল আমাদের ক্যান্সারে পরিণত হতো এই কসমিক রে। ফলে আপনাকে দেখতে হবে কোন কোন প্ল্যানেটে অ্যাটমসফিয়ার আছে, কোন কোন প্লেটে জল আছে, 3টে স্টেটেই, লিকুইড এবং ভেপার এবং সলিড, এই 3টে স্টেটেই থাকতে হবে। এটা কেবল গোল্ডিলক জোন, অর্থাৎ কিনা সূর্য থেকে আপনি এতখানি আপনার ডিস্টেন্সে আছেন যাতে করে জলটা 3টে স্টেটেই থাকতে পারে। আচ্ছা, এবার জল কেন উপকারী একটু পরে বলতে পারি যদি আপনার মনে হয়, কিন্তু 3টে জিনিস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট: কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন। এবং কার্বন খুব স্টেবল এলিমেন্ট, কার্বন প্রচণ্ড তাড়াতাড়ি হাইড্রোজেনের সঙ্গে জুড়ে মিথেন টিথেন সব তৈরি করে, আপনি জানেন। এবার কার্বনের হাইড্রাইড হচ্ছে মিথেন, আর নাইট্রোজেনের হাইড্রাইড হচ্ছে অ্যামোনিয়া, আর অক্সিজেনের হাইড্রাইড হচ্ছে জল। এই 3টে জিনিস খুবই প্রয়োজন একটা মানুষের, যে কোনো একটা প্রাণের মেটাবলিজম ইত্যাদি কারণের জন্য, পার্টিকুলারলি ওটা যদি কার্বন বেসড হয়। আমি যদি এই যে বডিটা পোড়াতে গেলে প্রচুর কার্বন বেরোবে, যে কোনো একটা গাছ পোড়াতে গেলে দেখবেন প্রচুর কার্বন বেরোবে। অথচ আপনি তো জল ঢালেন, গাছটা কার্বন এলো কোথা থেকে? আপনি তো জল ঢেলে গাছকে বড় করেছেন, বিশাল বট গাছ হয়েছে, পোড়াতে যান দেখবেন কার্বনে ভর্তি 90%। কোথা থেকে এলো? ওরা তো সারাদিন ধরে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছে বাতাস থেকে। আচ্ছা, সেই কার্বন গিয়ে ঢুকে ঢুকে তার গায়ের চামড়া মোটা, ওই যে বাতাস থেকে যে কার্বনটা নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা নিচ্ছে। হাইড্রোজেন হিলিয়ামের পরেই অ্যাভারনেস হচ্ছে কার্বন। আর 2 নম্বর হচ্ছে কার্বন খুব স্টেবল। যদি কার্বন দিয়ে আমরা না তৈরি হতাম, আমাদের হতে হতো সিলিকন দিয়ে। বহু জায়গায় প্ল্যানেট আছে তারা সিলিকন বেসড, কারণ একই পিরিয়ডিক টেবিলে কার্বনের ঠিক যে স্ট্যাটাস আছে, সিলিকনেরও একই স্ট্যাটাস। কিন্তু সিলিকন, আমাদের সিলিকন দেখুন না কত, প্রত্যেকটা বিচে সিলিকন অক্সাইড, বালি, কত বালি দেখেছেন তো। অর্থাৎ সিলিকন কিন্তু অ্যাবান্ডেন্ট, কিন্তু কার্বনের অ্যাবান্ডেন্স যেহেতু বেশি, আমরা কার্বন বেসড। এবার সিলিকন অক্সাইড করতে পারবে, সিলিকন যে হাইড্রাইড করতে পারবে, সব কিছু। তাদেরকে পোড়াতে গেলে সিলিকন পাবেন প্রচুর। এবার সেইটা আমাদের কাছে তৈরি হয়নি, কিন্তু কোনো প্ল্যানেটারি সিস্টেমে হয়তো সিলিকন বেসড। নির্ভর করছে ওই প্ল্যানেটটা যখন তৈরি হয়েছিল তার আশেপাশে যে তারাটার যে কম্পোজিশন। আলটিমেটলি আমরা তো তারা থেকে পেয়েছি, আমরা তো এখানে আসার পরে কোনো নতুন এলিমেন্ট তৈরি করিনি। নতুন এলিমেন্ট সূর্য তৈরি করছে, হাইড্রোজেন থেকে হিলিয়াম করছে ফিউশনের মধ্য দিয়ে, যার এনার্জিটা আমরা পাচ্ছি। কিন্তু পৃথিবী কোনো নতুন এলিমেন্ট তৈরি করছে না। আপনি যেসব এলিমেন্ট দেখছেন খনিক থেকে খুঁড়ে বার করছেন, কিন্তু ওটা ওখানে ছিল অলরেডি। আচ্ছা, এবার এই করতে করতে যদি আপনি ফ্যাক্টর আউট করতে থাকেন, ঠিক হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে কোনো একটা প্ল্যানেটে প্রাণ থাকবে এবং তারা ফ্লারিশ করবে, দেখবেন 1 আউট অফ 10, দেখবেন যে আমাদের গ্যালাক্সির 10⁻12খানা ধরুন প্ল্যানেট আছে, মানে তারা আছে। তাতে ধরুন অন অ্যান অ্যাভারেজ যদি 5খানা 10খানা করে প্ল্যানেট থেকে, আমাদের যেমন 5-7খানা আছে, অন্তত 1 কোটি প্ল্যানেটে প্রাণ আছে আমাদের থেকে সিভিলাইজড, মানে মিনিমাম। আমি এটা বলছি, মানে এটা কি শুধু আমাদের গ্যালাক্সি নাকি এন্টায়ার? শুধু আমাদের মিল্কি ওয়েতে, শুধু আমাদের মিল্কি ওয়েতে। এবার আপনি বুঝতে হবে যে ওরা কেন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে না। 1 কোটি ইজ নট এ বিগ নাম্বার। আপনাকে বুঝতে হবে যে পৃথিবীটা, মহাবিশ্বটা বেশ বড়। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সূর্য, মানে আলো যেতে লাগে 1400 কোটি বছর। ইন রিয়েলিটি প্রায় 45, প্রায় মনে করুন 50 লাইট ইয়ার বড় সাইজে।
কারণ ইউনিভার্সিটির মধ্যে এক্সপ্যান্ড করছে। আলোটা আপনাকে যতক্ষণ ওখান থেকে এখানে এলো ততক্ষণ তো ইউনিভার্সটা অলরেডি এক্সপ্যান্ড করে ফেলেছে। ফলে আপনি যেটা ভিজুয়াল ইউনিভার্স দেখছেন, ভিজুয়ালটা তার থেকে প্রায় 3 গুণ বড়। এবার এই ইউনিভার্সের যে ভলিউমটা দেখবেন যে প্রত্যেকটা কিউবিক সেন্টিমিটার ইউনিভার্সের মধ্যে একটা করে অ্যাভারেজ প্রোটন আছে। আপনি বুঝুন কি সিচুয়েশনটা। এই ঘরের মধ্যে কটা করে আছে? এই ঘরে 10⁻19 খানা করে প্রোটন আছে, একের পিছনে 19 খানা শূন্য। আর ইউনিভার্সকে যদি আপনি অ্যাভারেজ করেন, অন অ্যান অ্যাভারেজ এই একই ভলিউমের মধ্যে একটা করে মাত্র আছে, 10⁻24 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এটা হচ্ছে ইউনিভার্সের অ্যাভারেজ ডেন্সিটি। ঠিক আছে, এবার আপনি গুণ করুন, ভলিউমকে ওই দিয়ে গুণ করুন, ইউনিভার্সের মাস পাবেন। এবার আপনি বুঝতে পারবেন যে ইউনিভার্সটা এসকেপ ভেলোসিটি রিচ করেছে কিনা, হাবল এক্সপানশন, যাতে করে বুঝতে পারবেন যে ইউনিভার্সটা এক্সপ্যান্ড করতে করতে যাবে না একদিন আবার কন্ট্যাক্ট করতে করতে যাবে। যেমন আপনি একটা ঢিল ছুঁড়েছেন, ঢিলটা 3টে গতি হতে পারে। একটা হচ্ছে ও আপনার হাতে আবার ফেরত চলে এলো, কিংবা পাঠালেন সেই যে গেল ফিরলো না। আরেকটা হতে পারে সে গেল কিন্তু ইনফিনিটিতে গিয়ে ও জিরো ভেলোসিটি জাস্ট হাঁপাতে গিয়ে পৌঁছেছে। এই 3টে সলিউশন আছে ইউনিভার্সের, এই একই 3টে সলিউশন। এই যে ইউনিভার্সটা গোড়া থেকে শুরু করেছে, কতখানি এনার্জি নিয়ে শুরু করেছে, কি স্পিডে বাড়ছে, হাবল স্পিড যেটা 75 কিলোমিটার পার সেকেন্ড পার এমপিসি, এই যে স্পিডে যাচ্ছে ইউনিভার্সটা, এটাও কিন্তু এসকেপ ভেলোসিটির মতো একটা ব্যাপার। যে এই গ্যালাক্সিগুলো দেখছি আমাদের থেকে দূরে দূরে চলে যাচ্ছে, এরা যদি এসকেপ ভেলোসিটি রিচ করে যায় তাহলে কিন্তু আর জন্মে ওরা ফিরে এসে বিক্রাঞ্চ হবে না। মানে ইউনিভার্সের মাসটা এত বেশি না যে ওদেরকে আবার টেনে নিয়ে আবার একটা সিঙ্গুলারিটিতে কনভার্ট করতে পারে। কাজে এই 3টে সলিউশনের মধ্যে এখন যেটা দেখছি ইউনিভার্সটা এক্সপ্যান্ড করছে, এমনকি অ্যাক্সিলারেট করছে। আচ্ছা, এবার যদি আমি ফেরত আসি আবার প্রবলেমটাতে, যে 10⁻7 এরপর আপনি ভাবতেই পারেন যে এই 1 কোটি যে আছে এরা আমাদের কাছে আসছে না কেন। এবার আপনি দেখুন কাছের তারাটা কত দূরে আছে, প্রক্সিমা সেন্টোরাই। 70,000 বছর লাগবে আপনার ওখানে যেতে। আজকের ডেট অব্দি আমরা যে হাই স্পিডটা অ্যাচিভ করেছি সেটা, তাতে আপনি যদি সবচেয়ে ভেলোসিটি অফ লাইটের কাছাকাছি যান 4.5 বছর লাগবে যেতে। আচ্ছা, বেশ 4.5 বছর পরে গেলেন, আপনি হ্যালো করলেন, 4.5 বছর পরে উত্তর এলো। হ্যাঁ, এবার আপনার যন্ত্রপাতি তার থেকে আমরা খুবই বাজে অবস্থাতে আছি। হ্যাঁ, যাই না কবে উন্নতি মানে সেই স্টেজে যাবো যে 1/10 অফ দি ভেলোসিটি অফ লাইটও কিন্তু রিচ করা একটা বিশাল টেকনোলজিক্যাল একটা প্রবলেম। কিন্তু আমি বলছি যে এত দূরে আছে যে আলো পর্যন্ত যেতে লাগে পরের তারাটাই, সব থেকে কাছের তারাটাই। কাছেরটা সূর্য 8 মিনিট সময় লাগে। আমাদের সৌরমণ্ডলে সূর্য ছাড়া সব থেকে কাছের তারাটাই। বুঝুন আমরা কতখানি আইসোলেটেড। মানে আপনার দেখে মনে হচ্ছে তারা গিজগিজ করছে বটে, না, কিন্তু ইন রিয়েলিটি ওদের মধ্যে ডিস্টেন্স অন এন অ্যাভারেজ 4 থেকে 10 লাইট ইয়ার দূরে, অন এন অ্যাভারেজ। এই কারণে মানে আমাদের পক্ষে যা হতো আপাতত যা টেকনোলজি ভুলে যান, কিন্তু আমরা আশা করবো যে ওই 1 কোটি যে আছে তাদের অন্তত ভিজিট করতে পারা উচিত এবং করা উচিত, কারণ ওটা ওদের পক্ষে সহজ হবে। মানে আমরা যে কোনো একটা ডিরেকশনে না গিয়ে যদি ওয়েট করি, আমরা অ্যালিয়েনদের সঙ্গে অবশ্যই আমাদের সাক্ষাৎকার হবে। তার কারণটা হচ্ছে ওদের সংখ্যা অনেক বেশি। যে কেউ আমরা অ্যালিয়েন বলি, এদিক থেকে এলো অ্যালিয়েন, ওদিক থেকে এলো এলিয়েন। আর আমরা যদি যাই তাহলে আমাদের বিশাল রিস্কের ব্যাপার। আপনি যেখানে গেলেন তারা আপনাকে ওয়েলকাম নাও করতে পারে। আপনি গিয়ে দেখলেন হয়তো সিভিলাইজেশন অলরেডি ধ্বংস হয়ে গেছে, ফলে আপনি যাবেন কেন? আর যেখানে আপনার 70,000 বছর লাগবে, 70,000 বছর আপনি জানেন পৃথিবীর অবস্থা কি হবে, 70 বছর পরে গিয়ে জানেন কি হবে ন্যাচারালি। তাহলে আমি ওই রিস্কটা নিয়ে আমি যেতে শুরু করব কেন? এটা হচ্ছে আমার মতে 3 নম্বর পয়েন্ট, যেটা আমি খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়, যে আদৌ 1 দিনের জন্য যাওয়া যায়। আপনি রাজস্থানে যেতেই পারেন ঘুরতে, কিন্তু আমার মতে আমি এমন সিচুয়েশন পৃথিবীটাকে এমন মেস আপ করতে চাই না যে আমাকে পৃথিবী ছেড়ে পালিয়ে যেতে হয়। মানে আমি যেন পৃথিবী ছেড়ে কখনো আমাকে যেতে না হয় কলোনি করার জন্য, কিংবা সব তল্পিতল্পা নিয়ে চলো এখানে আর থাকা যাচ্ছে না। এই অবস্থায় যদি আসে তাহলে বুঝি এটা আমাদের পুরোপুরি আমাদের দোষ। তার থেকে এটা সারিয়ে নেওয়া বেটার।